অ্যালগরিদম। আমরা মাঝে, মাঝে Facebook অ্যালগরিদম, Google অ্যালগরিদমের কথা শুনে থাকি। বাট এক্সাক্টলি অ্যালগরিদম জিনিসটা কী? এটার কাজ কী কম্পিউটারে? প্রোগ্রামিংয়ের সাথে এটার রিলেশনও বা কী? সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো অ্যালগরিদম বলতে বোঝায় যে পদ্ধতিতে কোনো বাস্তব সমস্যাকে ধাপে, ধাপে সমাধান করা হয়, সেটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন বাস্তব সমস্যা বলতে কী বোঝো? বাস্তব সমস্যা হচ্ছে এমন কিছু সমস্যা যেটা অবাস্তব না। আচ্ছা, শুনতে অনেকটা ফানি মনে হলো, এটাই আসলে সঠিক। যে আমরা এমন কোনো অবাস্তব সমস্যার কথা কখনো বলি না যে আমরা আগামী ১ বছর পর এক্সাক্ট এই দিনে কি করব, তাই না? আমরা কিন্তু কেউ ভবিষ্যৎ জানি না এবং আমরা এটাও জানি না ঠিক ৩৬৫ দিন পর ঠিক এই সময় কি হবে। কিংবা আমরা যদি কোনো একটা মেশিনকে বলতে বলি যে, "বলো তো ১৯৯৫ সালের ৭ই নভেম্বর ঠিক ৯টা ৩৫ কি হয়েছিল?" সে কম্পিউটার কিন্তু কখনোই এই জিনিসটা বলতে পারবে না। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অবাস্তব সমস্যা। এবং একই সাথে আরও কিছু, কিছু সমস্যা আছে যেগুলো অবাস্তব। যেমন তুমি যদি চাও বলো যে নাসাকে হ্যাক করে ফেলতে, নাসার ওয়েবসাইট কিংবা Google বা Facebook-কে হ্যাক করে ফেলতে, এটাও প্রায় অসম্ভব। কেননা প্রচুর পরিমাণ মানুষ বা সিকিউরিটি এজেন্ট আছেন, তারা হচ্ছে এই সমস্ত সাইবার সিকিউরিটি দিয়ে থাকেন Google কিংবা Facebook-কে। তো এ ধরনের অবাস্তব সমস্যা না নিয়ে বাস্তব যে সমস্ত সমস্যা আছে, ওগুলোকে যখন ধাপে, ধাপে সলভ করা যায়, সেটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো কেমন ধাপটা আমি একটু যদি বলি, তবে জিনিসটা হচ্ছে এরকম, ধরো তুমি তোমার বাসায় রান্না করবে। তো রান্না করার জন্য তোমাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে তোমাকে রান্না করার যে আইটেম সেটাকে সিলেক্ট করতে হবে। তুমি কি আজকে পুডিং বানাবা? না তুমি কি আজকে জর্দা রান্না করবা বা বিরিয়ানি রান্না করবা? সেটা তোমাকে আগে ধাপ 1 এ ফলো করতে হবে। তাহলে সেকেন্ড ধাপ হচ্ছে তুমি যে রান্না করবা, তোমার রান্না করার ইনস্ট্রুমেন্টগুলো আছে কিনা? অর্থাৎ রান্নাঘরে মসলা আছে কিনা কিংবা বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস লাগে সেগুলো আছে কিনা? থার্ড যে ধাপ সেটা হচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? তোমার যে সমস্ত জিনিস তুমি রান্না করতে যাচ্ছ, ধরো বিরিয়ানি রান্না করতে যাচ্ছ। সো এই বিরিয়ানি যখন রান্না করতে যাবা, তখন তোমার চাল লাগবে, মসলা লাগবে, মাংস লাগবে। এগুলো থাকতেও পারে রান্নাঘরে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তুমি রান্না করতে পারো। আর যদি না থাকে তোমাকে বাজারে যেতে হবে এবং বাজারে গিয়ে তোমাকে জিনিসগুলো আনতে হবে। তারপর ধাপ যদি আমি একটু বলি, তাহলে তোমরা যখন রান্না করবা, রান্না করার পর তুমি এই জিনিসটাকে খেতে পারো, আবার নাও খেতে পারো। অর্থাৎ তুমি এই জিনিসটাকে দুপুরেও খেতে পারো, অথবা রাত্রে খেতে পারো, অথবা দুপুরেই একবারে শেষ করে দিতে পারো, অথবা রাত্রেও একবারে শেষ করে দিতে পারো। তার মানে তুমি যখন এই যে রান্নাটা করছো, করার পর তোমার কিন্তু অনেকগুলো অপশন সামনে চলে আসছে, অনেকগুলো ধাপ সামনে চলে আসছে। তো এই ধাপগুলোকে কিভাবে একটার পর একটা কাজে লাগিয়ে তুমি যদি একটা ছক তৈরি করে ফেলো কোনো একটা খাতায়, সেটাই হচ্ছে তোমার একদম ইজি ওয়েতে অ্যালগরিদম। দ্যাট মিনস অ্যালগরিদমের মেইন যে সুবিধা সেটা হচ্ছে সহজে তুমি তোমার কাজটাকে উপস্থাপন করতে পারবে। অর্থাৎ তুমি যদি রান্না করতে চাচ্ছ, রান্না করার পর তোমার ফাইনাল রেজাল্টটা কী হবে এবং ফাইনাল রেজাল্ট অর্থাৎ খাবার খাওয়া এবং রান্না করার মাঝখানে তুমি কী, কী ধাপ অতিক্রম করছো, সব কিছু কিন্তু অ্যালগরিদমের মাধ্যমে তুমি বুঝে যাচ্ছ। তাহলে আমরা এখন একটা অ্যালগরিদমের যে সুবিধা সেগুলো একটু দেখে ফেলি। অ্যালগরিদমের আমি যদি অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো তোমাদের যদি একটু বলি, এবং এই অ্যালগরিদমটা সাধারণত আমরা প্রোগ্রামিং করার ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি। কেননা কম্পিউটারকে যখন একটা সমস্যা দেওয়া হয়, সে কিন্তু আমাদের মতো এতটা বুদ্ধিমান না। কম্পিউটার হচ্ছে একদমই বোকা, জাস্ট একটা স্ক্রুড্রাইভারের মতো। তো কম্পিউটারকে প্রথমে বলে দিতে হয় যে তুমি কম্পিউটারে কী, কী করতে যাচ্ছ এবং তুমি কম্পিউটারে কী দিবে, কম্পিউটার তার পরিবর্তে তোমাকে কী দিবে এবং কম্পিউটার কী, কী কাজ করলে তুমি তোমার কাঙ্ক্ষিত আউটপুটটা পাবা। তো এই জিনিসগুলো সাধারণত কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া হয়, যেগুলো হচ্ছে প্রোগ্রামিং। বাট একটা প্রোগ্রামিং যখন তোমরা লিখবে, প্রোগ্রামিং লেখার আগে তোমাদেরকে চিন্তা করতে হবে আমি যে প্রোগ্রামিংটা লিখছি তার ধাপগুলো আসলে কী, কোন জায়গার পর কোন জায়গা কাজ করবে, কোনটার পর কোনটা কাজ করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে প্রোগ্রামিংটা। সেই ইফেক্টিভ ধাপগুলো যখন তুমি ছক খাতায় লিখে ফেলবে, অর্থাৎ খরচা বানিয়ে ফেলবে, সেটাই হচ্ছে তোমার অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা না। অ্যালগরিদম হচ্ছে মানুষের ভাষা, মানুষের ইচ্ছা, মানুষের ধাপ। অর্থাৎ মানুষ তার নিজের ইচ্ছা মতো যখন ধাপগুলো সাজিয়ে কোনো একটা খাতায় তার ভাষায় লিখবে, সেটা হতে পারে বাংলা, সেটা ইংলিশে হতে পারে কিংবা সেটা আরবিতে হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো যখন আমরা বাংলায় খুব সহজেই লিখবো বা ইংলিশে লিখবো, সেটাই হচ্ছে অ্যালগরিদম। এবং প্রোগ্রাম যখন বানাবো তখন এই অ্যালগরিদমটাকে জাস্ট কাজে লাগিয়ে প্রোগ্রামগুলোকে সাজাবো। তো এখন আমি প্রোগ্রামের অ্যালগরিদমের কিছু সুবিধা নিয়ে আমি বলি। সেটা হচ্ছে খুব সহজে প্রোগ্রামকে উপস্থাপন করতে সাহায্য করে। দ্যাট মিনস অ্যালগরিদম কী করে, খুব ইজিলি একটা প্রোগ্রামকে প্রকাশ করতে সাহায্য করে। তারপরে প্রোগ্রাম যখন
লেখা হয়ে যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন প্রোগ্রামে কিন্তু কিছু ভুল আসতে পারে। তো কোন কোন জায়গায় কী কারণে ভুল এসেছে সেটাও কিন্তু অ্যালগরিদমটাকে ব্যবহার করে আমরা খুব সহজে জানতে পারি। তারপরে একটা প্রোগ্রামিং লেখার পর সেটাকে কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করতে হয়। যেমন তোমার বাসায় কিন্তু তুমি প্রতিদিনই বিরিয়ানি রান্না করবে না, তুমি এক এক দিন এক এক জিনিস রান্না করবে। তার মানে তোমার কিন্তু এখানে কাজটা পরিবর্তন হচ্ছে, তার মানে তোমার অ্যালগরিদমটাও কি পরিবর্তন হচ্ছে। তার মানে যখন একটা প্রোগ্রামকে আমরা পরিবর্তন করব, সবার প্রথমে উচিত অ্যালগরিদমটাকে পরিবর্তন করা। কারণ অ্যালগরিদম হচ্ছে মানুষের ভাষা, মানুষ বুঝতে পারে সহজে। তো মানুষের ভাষা যখন মানুষ সহজে চেঞ্জ করে ফেলে, তখন সেটাকে প্রোগ্রামিংয়ে কনভার্ট করা একদম কোনো ব্যাপার না। তারপরে আমরা মাঝে মাঝে জটিল সমস্যা পাই, এবং এই সমস্ত জটিল সমস্যাগুলো সমাধানের জন্য জটিল কিছু প্রোগ্রামিং দরকার হয়। এবং এই জটিল প্রোগ্রামিংগুলো যাতে খুব সহজে লেখা যায়, সেজন্য আমরা অ্যালগরিদমটাকে ইউজ করি। এবং আরও একটা বিষয় মনে রাখতে হবে, অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধান করা। এবং এই কোনো একটা সমস্যা যখন ধাপে ধাপে সমাধান করা হয়, তখন আমরা যে সিস্টেমটাকে ফলো করি সেটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আমরা অ্যালগরিদমের সুবিধা জেনে ফেলেছি, আমরা এখন অ্যালগরিদমের কিছু ক্যারেক্টার সম্পর্কে জানবো বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আমরা জানতে পারি সেটা হচ্ছে, অ্যালগরিদমে আমরা কিছু ইনপুট দেব এবং অ্যালগরিদমের ভিতরে কিছু প্রসেস থাকবে, এবং একই সাথে অ্যালগরিদম থেকে আমরা কিছু আউটপুট পাবো। দ্যাট মিন্স আমরা কম্পিউটারকে যদি কোনো সংখ্যা যোগ করতে দিই, তবে ইনপুট হিসেবে সেই সংখ্যাগুলোকে দেব, কম্পিউটারকে বলে দেব ভিতরে তোমাদের সেই যোগটা করতে হবে, সেটা হচ্ছে প্রসেস, এবং সবশেষে কম্পিউটার সে যোগফলটা দেখাবে, সেটা হচ্ছে আউটপুট। তার মানে ফার্স্ট যে ক্যারেক্টার সেটা হচ্ছে, অ্যালগরিদমে সাধারণত ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এবং মাঝখানে কিছু প্রসেস থাকবে। ঠিক আছে, আমি এখানে ইনপুটকে I/P, O/P আউটপুট হিসেবে দেখিয়েছি, যেটা মাঝে মাঝে সংক্ষেপে দেখানো হয়। সেকেন্ড যে ক্যারেক্টার সেটা হচ্ছে, আমাদের অ্যালগরিদমে কমপক্ষে একটা আউটপুট থাকবেই। ইনপুট যে থাকবে ঠিক আছে, বাট মিনিমাম আমাদের একটা আউটপুট থাকতে হবে, ওয়ান আউটপুট থাকতে হবে আমাদের অ্যালগরিদমে। আমি যদি 3 নম্বর বৈশিষ্ট্য বলতে চাই, সেটা হচ্ছে একদম ইজি, অ্যালগরিদম ইজি হতে হবে। তারপর হচ্ছে অ্যালগরিদম একই সাথে খুব সুন্দরভাবে সাজানো থাকতে হবে, অর্থাৎ এখানে কোনো জটিলতা থাকা যাবে না, অর্থাৎ এখানে ক্লিয়ারেন্স থাকতে হবে, অ্যালগরিদমের মধ্যে কোনো জটিলতা থাকা যাবে না। অর্থাৎ কোন ধাপের পর কোন ধাপটা হচ্ছে আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, সেটা অ্যালগরিদমে খুব সহজেই বুঝিয়ে দিতে হবে। তারপর হচ্ছে, আমাদের এই যে অ্যালগরিদমটা যে তৈরি করব, এটা পরবর্তীতে যেন সম্প্রসারিত করা যায়, দ্যাট মিন্স এটাকে যেন পরবর্তীতে চেঞ্জ করা যায়, দ্যাট মিন্স এটা চেঞ্জেবল হতে হবে, অর্থাৎ পরবর্তীতে আমরা খুব সহজে এটাকে আপডেট করতে পারি, সে ব্যবস্থা থাকতে হবে। তারপরে হচ্ছে, আমাদের অ্যালগরিদম যে আমরা লিখব, এই অ্যালগরিদমটার মাধ্যমে যে প্রোগ্রামটা বানাবো সেটার সাইজ যেন কম হয়, দ্যাট মিন্স এটা যেন এমন কোনো সমস্যার সমাধানের পথ না হয় যার মাধ্যমে কম্পিউটার বেশি জায়গা নেয়। দ্যাট মিন্স আমরা যখন অ্যালগরিদমটাকে সাজাবো, তখন আমরা যেন শর্টকাট ওয়েতে সাজাই, খুব লং ওয়েতে যেন না সাজাই। কারণ অ্যালগরিদম যখন শর্টকাট হবে, আমাদের প্রোগ্রামিং লেখাটা অনেক শর্টকাট হবে। দ্যাট মিন্স অ্যালগরিদম শর্টকাট বাট ইফেক্টিভ হতে হবে। ইফেক্টিভ মানে যাতে সবগুলো কাজ এখানে থাকে। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আরও একটা বৈশিষ্ট্য আমরা দিতে পারি ইচ্ছে করলে। বৈশিষ্ট্যটা এমন যে, দ্রুত এক্সিকিউশনেবল হতে হবে, দ্যাট মিন্স খুব দ্রুত এটা যেত এক্সিকিউট করতে পারে। দ্যাট মিন্স কম্পিউটারে যখন আমরা অ্যালগরিদমের সাহায্যে প্রোগ্রামিং তৈরি করব, তখন ওই প্রোগ্রামটা যাতে খুব দ্রুত কম্পিউটার রিসিভ করতে পারে, ওই প্রোগ্রামটাকে নিয়ে যেন দ্রুত কম্পিউটার কাজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের ইজিলি এক্সিকিউশন। দ্যাট মিন্স কম্পিউটার যেন অ্যালগরিদমটার মধ্যে থেকে পাওয়া প্রোগ্রামটাকে খুব দ্রুত এক্সিকিউট করতে পারে, সে ব্যবস্থা থাকতে হবে। তো এই কয়টা হচ্ছে আমাদের বেসিক বৈশিষ্ট্য, এগুলো তোমরা আশা করি পেরে যাবে। এখন আমরা যে মেইন এক্সাম্পল অ্যালগরিদম কীভাবে লেখা হয় সেটা আমরা দেখব। তো একদম প্রথমে বলে রাখি, অ্যালগরিদম নিয়ে অনেকে মনে করে এটা একটা প্রোগ্রামিং ভাষা, এটা লেখা অনেক জটিল, এটা আসলে তেমন কিছুই না, এটা একদমই ইজি। তো আমরা প্রথম সমস্যাটা দেখি। 3টা সংখ্যার যোগফল বের করার যে অ্যালগরিদম, সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা যদি 3টা সংখ্যার যোগফল বের করতে চাই, আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। কারণ আমি বলেছিলাম, অ্যালগরিদম মানে হচ্ছে ধাপে ধাপে সমাধান,
দ্যাট মিন্স একটা সমস্যাকে আমরা যখন ধাপে ধাপে সমাধান করব সেটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো আমরা যদি 3টা সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে তোমাদেরকে আমি বলি তুমি কি করবে আসলে? তুমি প্রথমে কম্পিউটারকে বলবে যে কাজটা শুরু করো। এবং আরেকটা বিষয় বলে রাখি, প্রতিটা অ্যালগরিদমের প্রথমে থাকে শুরু এবং সবশেষে থাকে শেষ। দ্যাট মিন্স আমরা প্রথমে বলতে পারি স্টার্ট। স্টার্ট হচ্ছে সবার প্রথমে শুরু হবে। এবং অ্যালগরিদম লেখার সিস্টেম হচ্ছে ওদেরকে নাম্বারিং করতে হয়। এটা হচ্ছে 1 নম্বর লাইন, তারপরটা হচ্ছে 2 নম্বর লাইন। আমাদের প্রথম লাইন যখন শেষ হবে আমরা সেকেন্ড লাইনে চলে যাব। এখন সেকেন্ড লাইনটা কি করবে? সেকেন্ড লাইন বলবে যে 3টে সংখ্যা কম্পিউটারে দিতে হবে। তার মানে আমরা একদম স্টার্ট করব, কম্পিউটারকে বলবো যে তুমি কাজ শুরু করো, আমরা দেখছি। সেকেন্ড লাইন হচ্ছে আমরা যে 3টে সংখ্যা নিব, এই 3টে সংখ্যা কাকে নিব সেটা কম্পিউটারকে জানাতে হবে। তো তুমি এই জিনিসটা বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তো আমরা যদি ইংলিশে লিখি তাহলে একদম শর্টকাটে লিখব ইনপুট 3 নাম্বার। দ্যাট মিন্স 3টে সংখ্যা ইনপুট হিসেবে নাও, একদম ইজি। তারপরে আমরা 3 নম্বর লাইন লিখব। 3 নম্বর লাইনে আমরা কি বলবো? যে বলবো সংখ্যা 3টা যোগ করো। এবং এটাকে তুমি বাংলাও লিখতে পারো, 3টে সংখ্যা যোগ করি বা 3টে সংখ্যার যোগফল নির্ণয় করি ইত্যাদি। তো আমি যদি ইংলিশে লিখি শর্টকাটে লিখব যে অ্যাড 3 নাম্বারস। সো এখানে নাম্বারস হবে। তো অ্যাড 3 নাম্বারস মানে হচ্ছে 3 নম্বর ধাপ, যেটা আসলে প্রসেস বোঝায়। এখন 3টে সংখ্যা যখন যোগ করা হবে কম্পিউটার অবশ্যই এটার রেজাল্ট পাবে, তাই না? এবং এই রেজাল্টটাকে কম্পিউটার প্রদর্শন করবে মনিটরের মাধ্যমে। তো প্রদর্শন করাটা অর্থাৎ কম্পিউটার যে আউটপুটটা দিবে এই আউটপুট দেওয়াটাকে সাধারণত প্রিন্ট বলা হয়। এটা একটু মনে রাখতে হবে আমাদের। কম্পিউটার যখন আমাদেরকে কোনো একটা বিষয় দেখাবে বা আউটপুট দেখাবে সেটাকে ইংলিশে প্রিন্ট বলা হয়। তো আমরা এখানে 4 নম্বর ধাপে করব কি, যে 3টা নম্বর যেহেতু অ্যাড হয়ে গেছে, যোগফল বের হয়ে গেছে, তাই আমরা এই যোগফলটা প্রদর্শন করব কম্পিউটারের মাধ্যমে। তো কম্পিউটারকে বলবো কি, যে প্রিন্ট করো অ্যাডিশন, অথবা প্রিন্ট করো তাদের সাম, অর প্রিন্ট দেয়ার সাম, বা তাদের যোগফলটা প্রিন্ট করে দেখাও। এবং ফাইনালি যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর ধাপ। এবং 5 নম্বর ধাপ কি, যেহেতু আমাদেরকে যোগফল দেখানো হয়েছে আমি এখানে দেয়ার সাম অথবা আউটপুটও দিতে পারি, কেননা 3টা নম্বর যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যেহেতু আউটপুটটা পেয়ে গেছি, কম্পিউটারে কিন্তু আর কোনো কাজ করার নেই। দ্যাট মিন্স কম্পিউটার এখন একদম রিল্যাক্স। তো রিল্যাক্সেশন দেখানোর জন্য কম্পিউটারকে বলবো যে তোমার প্রসেসটা এখন ইন্ট করো। দ্যাট মিন্স কাজ শেষ। তো আমি শুরুতে বলেছিলাম যে অ্যালগরিদমটা শুরু হয় স্টার্ট বা শুরু করো দিয়ে এবং শেষ হয় ইন্ট বা শেষ করো দিয়ে। তার মানে আমরা 2টা ধাপ কিন্তু একদম মুখস্থ পেরে গেছি। একদম শুরুতে হচ্ছে স্টার্ট, লাস্টে হচ্ছে আমাদের ইন্ট থাকবে। মাঝখানে যে লাইনটা আছে এটা বেসিক্যালি আমাদের যেটা নির্দেশ করে সেটা হচ্ছে ইনপুট নির্দেশ করে। দ্যাট মিন্স আমরা যখন কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করব কম্পিউটারকে কিছু ইনপুট দিতে হবে, তো সেই ইনপুটটা নির্দেশ করে এটা। তারপরে আমরা সেই ইনপুটের প্রেক্ষিতে যে আউটপুটটা পাবো সেই আউটপুট লাইন হচ্ছে আমাদের এটা। বাট ইনপুট এবং আউটপুটের মাঝে কিছু কাজ থাকে যেটাকে বলা হয় প্রসেসিং, যেটাকে বলা হয় ডিসিশন মেকিং। দ্যাট মিন্স কম্পিউটার কোন কোন ডিসিশন নেবে, কোন কোন ওয়েতে কাজ করলে আমরা আউটপুট পাবো, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেসিং। তার মানে আমরা যেহেতু নাম্বার 3টাকে যোগ করেছি তার মানে এটা হচ্ছে আমাদের কি প্রসেস। তো একটা অ্যালগরিদমে সাধারণত এই কয়েকটা বিষয় থাকে, স্টার্ট, ইন্ট, ইনপুট নেওয়া, প্রসেস করা ইত্যাদি। তো আরও অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। আমরা এখন পরের যে অ্যালগরিদমটা আছে সেটা একটু করার চেষ্টা করি। এখানে লেখা আছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম বের করো। তো আমরা চোখ বন্ধ করে প্রথম লাইনে দিয়ে দেবো কি স্টার্ট বা শুরু করো। তোমরা ইচ্ছে করলে বাংলাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ অ্যালগরিদম যে কোনো ভাষায় লেখা যায়, প্রোগ্রামিংয়ের মতো কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন থাকে না। তো আমরা যখন শুরু করার পর 2 নম্বর কী করব, আমরা কিছু ইনপুট নিব। এখন তোমরাই বলো ত্রিভুজের জন্য আমরা কি কি ইনপুট নেব। আমরা ত্রিভুজের জন্য যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা কিন্তু 2টা জিনিস ইনপুট হিসেবে নিতে পারি। একটা হচ্ছে ত্রিভুজের ভূমি, আর একটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। কারণ আমরা যদি একদম বেসিক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেখি তবে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যদি আমরা এই সূত্র ইউজ করি তবে আমরা ভূমি এবং উচ্চতাকে ইনপুট হিসেবে নেব। আর যদি আমরা অন্যান্য সূত্র ইউজ করি, যেমন সমবাহু ত্রিভুজের সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আছে, কিংবা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে যেখানে অর্ধপরিসীমা কাজ করে, এস কাজ করে, তো ওগুলোর জন্য তোমরা ইচ্ছে করলে নিতে পারো। তো আমরা একদম বেসিক যেহেতু দেখছি তার মানে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটি ইউজ করব। যদি এই সূত্রটি ইউজ করি আমরা ভূমির জন্য একটা ইনপুট নেব বি বেসকে, উচ্চতার জন্য একটা ইনপুট নেব
এইচ বা হাইটকে। দ্যাট মিনস আমি এখানে বি এবং এইচ যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ভূমিকে রিপ্রেজেন্ট করবে এবং উচ্চতাকে রিপ্রেজেন্ট করবে। তো এখন আমরা কি করব, ইংলিশে বা বাংলা লিখতে পারি ত্রিভুজের ভূমি এবং উচ্চতাকে গ্রহণ করব ইনপুট হিসেবে। তাহলে ইনপুট ভূমি হচ্ছে আমাদের বেজ, বেজ মানে হচ্ছে আমাদের এখানে বি, আমি এখানে কিন্তু বি এমনি ধরেছি, তোমরা এখানে নাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো ইনপুট দেবো কি বেসকে এবং ত্রিভুজের হাইটকে, হাইটের নাম হচ্ছে এইচ। তাহলে এটা আমাদের সেকেন্ড লাইন। তো থার্ড লাইন যদি করতে চাই কি করব, আমরা এখানে ক্যালকুলেশন করব বা প্রসেসিং করব যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি। তো ত্রিভুজের এরিয়া কি, এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এইটা আমরা লিখে ফেলবো, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস হচ্ছে বি ইন্টু হাইট হচ্ছে এইচ। সো এটা ইউজ করব, এটা আমরা বাংলা জাস্ট অথবা ইংলিশে লিখে ফেললাম যে এরিয়া ইজ ইকুয়াল টু দিস ফর্মুলা শুড বি ইউজড। ওকে, তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তারপরে 4 নম্বর যে ধাপ সেটা হচ্ছে আমরা যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে ফেলেছি, আমরা আউটপুট পেয়ে যাব। তো আউটপুটটা যদি পেয়ে যাই তবে সেই আউটপুটটা কি করবে, আমাদেরকে প্রিন্ট করে দেখাবে কম্পিউটার। তাহলে আমরা সেটাকে লিখব কি, প্রিন্ট এরিয়া অথবা প্রিন্ট দ্য আউটপুট। একটা জিনিস লিখলেও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা জিনিস লেখা যাবে। এবং যেহেতু এরিয়া প্রিন্ট করে ফেলেছে, আমরা ত্রিভুজের এরিয়া পেয়ে গেছি, তার মানে আমরা এখন বলতে পারি কম্পিউটার তোমার কাজ শেষ, তুমি এখন তোমার কাজ বন্ধ করে দাও। দ্যাট মিনস ইন্ট। তো ইন্টটা অবশ্যই আমাদের এখানে থাকবে। তার মানে একটা অ্যালগোরিদম লেখার সময় আমাদেরকে স্টার্ট ইন্ট দিতে হবে, ইনপুট আউটপুট দিতে হবে, যেখানে আউটপুটটা অবশ্যই প্রিন্ট আকারে থাকতে হবে, এবং মাঝখানে কোনো একটা জায়গায় আমাদেরকে কিছু ডিসিশন মেকিং দিতে হবে, কিছু প্রসেস দিতে হবে। তো এভাবেই সাধারণত একটা অ্যালগোরিদমকে তৈরি করা হয়। তো এতটুকু ছিল তোমাদের ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়া প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালগোরিদম। এবং ভালো করে খেয়াল করে দেখো, এই যে ধাপগুলো আমি লিখেছি এগুলো কিন্তু কখনোই প্রোগ্রামিং না, এই ধাপগুলো হচ্ছে আমাদের তৈরি, যাতে আমরা বুঝতে পারি কোন ধাপের পর কোন ধাপ দিলে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করতে পারবে। তো এতটুকু ছিল আমাদের আজকের অ্যালগোরিদম সম্পর্কে বিস্তারিত। অ্যালগোরিদমের ফার্স্ট এক্সাম্পলটা দেখব এখন আমরা, এবং এখানে আমরা দেখব যে একটা অ্যালগোরিদমকে কীভাবে ধাপে ধাপে সাজানো হয়। তো আমরা অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি যে এটা হচ্ছে ধাপে ধাপে সাজানোর প্রক্রিয়া, এবং অ্যালগোরিদমের মধ্যে কতগুলো ধাপ থাকে যেগুলোকে আমরা 1 2 3 4 বা 1 2 3 4 হিসেবে প্রকাশ করি। তো আমাদের এখানে প্রশ্নটা লেখা আছে, দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদম বের করো। দ্যাট মিনস আমরা কম্পিউটারে একটা প্রোগ্রাম বানাবো, এবং ওই প্রোগ্রামটা বানানোর আগে আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিব, এবং আমরা ওই প্রোগ্রামের কোন কোন জায়গায় কী কী ইনস্ট্রাকশন দিলে কম্পিউটার বুঝতে পারবে যে তার কাছে দুটো নাম্বার আসবে, সে দুটো নম্বরকে নিয়ে এমনভাবে প্রসেস করবে যাতে বড় নম্বরটা সে স্ক্রিনে দেখাতে পারে। তো এই বিষয়টা করার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন দরকার হচ্ছে না, আমরা এটার একটা খরসা তৈরি করব বা এটার একটা রাফ পেপার তৈরি করব, যেটাকে বলছি অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা আমরা এখানে শুরু করব 1 নম্বর দিয়ে। তো দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আচ্ছা তো আমি একটু জাস্ট রাফ দেখাই। আমি ধরলাম দুটো পূর্ণ সংখ্যা হচ্ছে এ এবং বি। এখন এ এবং বি এর মধ্যে দুটো কন্ডিশন কাজ করে, একটা হচ্ছে এ বি এর চেয়ে বড় হতে পারে অথবা বি এর চেয়ে বড় হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে যেটা বড় সংখ্যা সেটাকে প্রিন্ট করা বা সেটাকে বের করা কম্পিউটারের মাধ্যমে। তাহলে আমি যদি কম্পিউটারকে এমনভাবে বলি যে তুমি যখন দুটো সংখ্যা নিবে তখন ওই দুটো সংখ্যার মধ্যে তুমি পরীক্ষা করবে, যদি এ বি এর চেয়ে বড় হয় তবে বলবে এ হচ্ছে বড় সংখ্যা, আর যদি বি এর চেয়ে বড় হয় তবে বলবে বি হচ্ছে বড় সংখ্যা। জাস্ট সিম্পল এই কথাটা আমরা কম্পিউটারকে বলবো প্রোগ্রামিং ইউজ করে। বাট প্রোগ্রামিংয়ে এখন আমরা যাচ্ছি না, প্রোগ্রামিংয়ের আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যালগোরিদম বিল্ড আপ করা। তো অ্যালগোরিদমের একদম শুরুটা তৈরি হয় স্টার্ট দিয়ে, যেটা আমরা দেখেছি, বা আমরা বাংলা লিখতে পারি শুরু করি বা শুরু করো। কম্পিউটারকে যেহেতু তুমি বলছো তাই বলতে পারো শুরু করো। আমাদের ফার্স্ট ধাপ শেষ, এবং আমরা জানি লাস্টের যে ধাপটা আছে সেটা হচ্ছে ইন্ট বা শেষ করো। তো এখন প্রথম কাজ হচ্ছে কি, আমাদের শুরু করার পর কম্পিউটার শুরু করা বলতে বোঝাচ্ছে কম্পিউটার তুমি তোমার কাজ শুরু করো, আমরা তোমাকে ইনপুট দিচ্ছি, অনেকটা এরকম যে কম্পিউটারটা চালু করা। দ্যাট মিনস কম্পিউটারটাকে আমরা এখন চালু করেছি। তো শুরু করার পর আমরা কি করব, দুটি সংখ্যা নিব আমাদের ইউজারের কাছ থেকে বা ইনপুটের কাছ থেকে। তাহলে আমরা ইনপুট হিসেবে দুটি সংখ্যা নেব। তাহলে আমি বলতে পারি ইনপুট, আচ্ছা আমি একটু বড় হাতে লিখি, ইনপুট 2 নাম্বারস, এবং এই যে দুটো নম্বর আমি নিলাম, আমরা ইচ্ছা করলে এদের নাম দিতে পারি, এ দিতে পারি, বি দিতে পারি, বাট নাও দিতে পারি। যেহেতু অ্যালগোরিদম আমরা এখানে খরসা তৈরি করছি তাই আমরা সংখ্যার নাম দিলাম না। আমি ধরলাম হচ্ছে দুটা নম্বর দিলাম, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো আমরা 3 নম্বর ধাপটা একটু দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। 3 নম্বর ধাপে আমি কি বলবো,
আমি বলবো যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে বড় হবে কিনা, বা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে বড় হবে কিনা। দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ কন্ডিশন, আমরা এখানে কন্ডিশন তৈরি করব। তাহলে আমি এখানে একটা প্রশ্ন তৈরি করব, একটা কনফিউশন তৈরি করব যে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, অনেকটা এরকম একটা প্রশ্ন তৈরি করব। তাহলে আমরা এখানে দেখতে পারি ইজ ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড। এখানে একটা প্রশ্ন তৈরি করেছি, আমি ইংলিশে করেছি, বাট তোমরা বাংলা লিখতে পারো যে প্রথম নাম্বার কি দ্বিতীয় নাম্বারের চেয়ে বড়, বা প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়। দ্যাট মিনস আমি এখানে একটা প্রশ্ন বা কন্ডিশন বা কনফিউশন তৈরি করেছি। তো এই কনফিউশনের অ্যান্সার দুটো কিন্তু, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হতেও পারে, নাও হতে পারে, সেটা কিন্তু আমরা জানি না। যেমন আমি এখানে এ আর বি লিখেছি, আমি কিন্তু জানি না এ এর মান কত, বি এর মান কত। কম্পিউটারও ঠিক তেমন জানে না, এটা হচ্ছে ইউজারের উপর নির্ভর করবে। দ্যাট মিনস তুমি যখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে তখন কিন্তু তুমি সবসময় সেম সংখ্যা দাও না, তুমি কখনো কখনো 3+5 লেখো, কখনো কখনো 5+3 লেখো। দ্যাট মিনস কম্পিউটার জানে না তুমি কী সংখ্যা দিবে, বাট কম্পিউটার টেস্ট করতে পারে যে তুমি যে দুইটা সংখ্যা দিয়েছো তারা একে অপরের চেয়ে বড় কিনা। তাহলে আমি এখানে একটা কন্ডিশন লিখলাম বা শর্ত লিখলাম যে ইজ ফার্স্ট নাম্বার গ্রেটার দ্যান সেকেন্ড। দ্যাট মিনস প্রথম নাম্বার কি দ্বিতীয় নাম্বার চেয়ে বড়। তো এর সাপেক্ষে আমাদের যে দুটো অ্যান্সার আসবে, দুটো অ্যান্সারকে তুমি এখানে সাব ধাপ, অর্থাৎ আমি এটাকে কী বলবো, উপধাপ হিসেবে তুমি দেখাতে পারো, সাব ক্লাস হিসেবে দেখাতে পারো এ আর বি দিয়ে। একটার অ্যান্সার আসবে হচ্ছে ইয়েস, আর আরেকটার অ্যান্সার আসবে হচ্ছে নো। যদি ইয়েস অ্যান্সার আসে তার মানে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের চেয়ে বড়, দ্যাট মিনস এ ইজ গ্রেটার দেন বি। আর ফার্স্ট নাম্বার যদি সেকেন্ড নাম্বারের চেয়ে বড় হয়, তাই আমি বলতে পারি যে ফার্স্ট নাম্বার হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তার মানে আমি এখানে কি করব, সরাসরি প্রিন্ট করে দেব, প্রিন্ট ফার্স্ট নাম্বার। এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের কিন্তু অ্যালগরিদমে বলা হয়েছে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো। দ্যাট মিনস আমি সংখ্যা দিব দুইটা, এর মধ্যে যে বড় সংখ্যা সেই প্রিন্ট হয়ে যাবে। তার মানে আমাদের যেহেতু ইয়েস অ্যান্সারটা এসেছে, দ্যাট মিনস ফার্স্ট নাম্বার বড়, তো আমি ফার্স্ট নাম্বারকে এখানে প্রিন্ট করব কম্পিউটারের মাধ্যমে। আর যদি নো হয়, দ্যাট মিনস ফার্স্ট নাম্বার ইজ নট গ্রেটার দ্যান সেকেন্ড নাম্বার, দেন আমরা কিন্তু বলতে পারি দ্বিতীয় সংখ্যাটাই সবচেয়ে বড়। তাহলে আমি এসব বলবো প্রিন্ট সেকেন্ড নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের একই সাথে আউটপুটের কাজ করে ফেলছে, অর্থাৎ 3 নম্বর যে ধাপ এটা একই সাথে আমাদের প্রসেসিংয়ের ধাপও করে ফেলছে। তারপরে এখানে কনক্লুশন যেটা আছে কনফিউশন অর্থাৎ কন্ডিশন সেটার কাজও করছে, এবং এই 3 নম্বর ধাপের যে উপধাপ বা সাব ক্লাস এটা একই সাথে আমাদের আউটপুট নির্দেশ করছে, কেননা প্রিন্ট মানে কিন্তু আউটপুট, তাই না? অবশ্যই এটা প্রিন্ট মানে আউটপুট। এবং 4 নম্বর ধাপে আমরা কি করব, প্রোগ্রামটাকে আমরা এন্ড করব। তার মানে বলা যায় এখানে অনলি 4টা ধাপ এবং 2টা উপধাপ ইউজ করে আমরা টোটাল অ্যালগরিদমটাকে করে ফেলতে পারবো। এবং আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা যখন এই অ্যালগরিদমগুলো করবে টোটালি নিজের ভাষা ইউজ করবে। তোমরা যে ভাষাতে সবচেয়ে ভালো লিখতে, যে সমস্ত ধাপগুলো একটার পর একটা আসলে তোমাদের সুবিধা হবে দেখতে, তোমরা সেই সমস্ত ধাপগুলোই লিখবে অ্যালগরিদম হিসেবে। এগুলো কিন্তু কখনোই কোনো প্রোগ্রামিং ভাষা না, এবং এই অ্যালগরিদমগুলো কিন্তু কখনোই কোনো প্রোগ্রামিং ভাষা হতে পারে না। এগুলো জাস্ট হচ্ছে একটা রাফ করা একটা খরসা তৈরি করা। তো এটুকু ছিল আমাদের অ্যালগরিদমের যে ফার্স্ট এক্সাম্পল সেটা। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি।
তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।